নয়ের ঘোর রাত। লেখক আরাফাত আদনান সামি। পর্ব ৫। বৃষ্টি স্নাত সেই নিস্তব্ধতায় হঠাৎ কৌশিকের সেই নেশাগ্রস্ত কণ্ঠস্বর গম গম করে উঠল, সুইট হার্ট। শব্দটা মায়ের কানে পৌঁছাতেই সে যেন আকাশ থেকে সজোরে মাটিতে আছড়ে পড়ল। কৌশিকের মুখে এই ডাক আর তার এই কণ্ঠস্বর, মায়ের সারা শরীর যেন এক বিদ্যুৎ তরঙ্গে কেঁপে উঠল। হৃদস্পন্দনের গতি আজ সব সীমানা ছাড়িয়ে গেল। কৌশিক মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুহূর্তের ঘোর ভেঙে কৌশিক নেশাগ্রস্ত কণ্ঠস্বরে আবার বলল, নতুন ফিলিংসের সাথে পরিচয় হও আমার জংলি ম্যাও। মায়া কোনো কথা বলছে না, শুধু স্থির হয়ে কৌশিকের দিকে তাকিয়ে আছে। কৌশিকের চোখে কি আছে, কেন বারবার মায়া নিজের মনকে হারিয়ে ফেলছে? মায়া ধীরে ধীরে আরো স্পষ্ট চোখে তাকালো কৌশিকের দিকে। কিন্তু যতই চেষ্টা করুক না কেন কৌশিকের চোখের ভাষা বোঝা তার পক্ষে সম্ভব হলো না। বৃষ্টির শব্দের চেয়েও গাঢ় স্বরে ফিসফিসিয়ে উঠল কৌশিক। মায়ের খুব কাছে মুখ নামিয়ে এনে তার তপ্ত নিঃশ্বাস মায়ের ভেজা কপালে লেপ্টে দিয়ে বলল, সুইট হার্ট, আমার অবাধ্য জংলি ম্যাও, চোখ দিয়ে এখনই গিলে খাবি নাকি আমাকে? একে তো আমি তোর চোখে নেশা কাটিয়ে উঠতে পারি না, তার উপর তোর এই তীক্ষ্ণ দৃষ্টি ফেলে আমাকে দেখছিস। নিজেকে সামলাই কি করে বল? তাও নিজেকে সামলে রেখেছি, তবে যে এবার আর প্রাণে সইছে না সুইট হার্ট। তোর এই নেশা লাগানো চোখের অবাধ্যতা আমাকে পাগল করে দিচ্ছে সুইট হার্ট। আজ এই বৃষ্টিকে সাক্ষী রেখে তোকে নিজের করে নেবই। বল দিবি তো ধরা? কৌশিকের কথায় মাহায় হকচকিয়ে উঠল। এতক্ষণে সে মনে হয় হোশ ফিরল। নিজের অজান্তে এক পা পিছিয়ে গেল। কাপা কণ্ঠে স্বরে অনুনয় করল, আপনি এখানে কেন এসেছেন? আপনি এখান থেকে চলে যান প্লিজ কৌশিক ভাই, আপনি এখান থেকে চলে যান। মায়া এমন করে আরও নানাভাবে একটানা বকবক করে বলেই যাচ্ছে, আর কৌশিক এদিকে এক পলকে তাকিয়ে দেখেই চলেছে তাকে। পরনে গাঢ় নীল রঙের একখানা গোল জামা, বৃষ্টি ভেজায় জামাটা শরীরের সাথে লেপ্টে গেছে। সেই মুহূর্তে কৌশিকের দৃষ্টি যেন মায়ের উপরই থমকে গেল। দেহের প্রতিটি কোণায় বৃষ্টির ফোঁটা ঝলমল করছে। নীল জামার ঝিকিমিকি পুঁতিগুলো বৃষ্টির আলোয় যেন মায়াকে নীলপরীর মতো সাজিয়ে তুলেছে। মনে হচ্ছিল যেন আকাশ থেকে সত্যি নেমে এসেছে এক নীলপরী, আর জমিনে এসে বৃষ্টির ভেজায় নিজের নীলাময় রূপের জাদু বিলিয়ে দিচ্ছে চারপাশে। সেই জাদুর ঘরে কৌশিক আরও গভীরভাবে ডুবে যাচ্ছে। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন মায়াকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলছে। জামার নীলাপুতিগুলো বৃষ্টির ঝাপটায় রং পাল্টে চকচক করছে, যেন মায়ের পরিরূপের খবর দিচ্ছে। কৌশিক সব অনুভব করছে, তার হৃদস্পন্দন ক্রমশ বেড়ে যাচ্ছে মায়ার ঘোরের নেশায় ডুবে। ঠিক তখনই মায়া কিছুটা জোরে বলে উঠল, আমি কি বলছি আপনি শুনতে পাচ্ছেন না? এক্ষুনি এখান থেকে চলে যান। কৌশিক যেন ঘোর থেকে আচমকা বাস্তবে ফিরে এলো। ঠোঁট কিঞ্চিত ফাঁক করে গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল সে। তারপর ধীর পায়ে এগিয়ে গেল মায়ের দিকে। মায়ের চোখের দিকে পলকহীন তাকিয়ে থেকে সে বলল, মাই নটি মিউ, তুই কি সত্যি বুঝিস না নাকি বুঝতে চাস না? আই রিয়েলি লাভ হার মায়া, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোকে ছাড়া এই কৌশিকের অস্তিত্বের কোনো মানে নেই। তোর এই জেদ, এই অবাধ্যতা আর এই নটিপনা সবটাই আমার নেশা হয়ে গেছে। নিজেকে আর কতদিন দূরে সরিয়ে রাখবি? একটু তো বোঝার চেষ্টা কর সুইট হার্ট। আমার প্রতিটি নিঃশ্বাস এখন তোকে ঘিরেই। কৌশিকের সেই নেশাতুর কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল মায়ের বুকে। মুহূর্তে সে স্তব্ধ হয়ে গেল। যে মায়া এতক্ষণ অনর্গল কথা বলে যাচ্ছিল, কিন্তু কৌশিকের এই গাঢ় ফিসফিসানি যেন তার কণ্ঠনালীতে পাথর বসিয়ে দিয়েছে। এক অজানা শিহরণে শরীরটা হালকা কেঁপে উঠল তার। বিপদ টের পেয়ে মায়া দ্রুত পিছন ফিরে পালাতে চাইল, কিন্তু পালানোর সব পথ ততক্ষণে বন্ধ হয়ে গেছে। হঠাৎ এক বলিষ্ঠ হাতের অমোঘ বাঁধনে আটকা পড়ল সে। সেই লৌহকঠিন বাহুপাশ থেকে নিজেকে ছিনিয়ে নেওয়ার সাধ্য মায়ের মতো ক্ষীণতনুর নেই। এক হ্যাঁচকা টানে কৌশিক মায়াকে নিজের প্রশস্ত বুকের সাথে মিশিয়ে ফেলল। আকস্মিক ধাক্কায় কৌশিকের শক্ত বুকের সাথে মায়ের কোমল অবয়ব আঁচড়ে পড়তেই তার কণ্ঠ ছিঁড়ে অস্ফুট এক আর্তনাদ বেরিয়ে এলো, উফ লাগছে, ছাড়ুন আমাকে। হুম, কি হুম, ছাড়ুন তো, ছাড়ুন বলছি। কৌশিক মায়ের কোমরে এক হাত পেঁচিয়ে তাকে নিজের দেহের সাথে আরও নিবিড়ভাবে পিষে ধরল। অন্য হাত দিয়ে মায়ের চিবুকটা আলতো করে উঁচু করে ধরল সে। মায়ের চোখের দিকে সরাসরি তাকিয়ে তপ্ত নিঃশ্বাসে বলল, কত বকবক করিস রে তুই, এক নম্বরের বাচাল কোথাকার। মায়া দম্বার পাত্রী নয়। অপমানের আগে তৎক্ষণাৎ প্রতিবাদ করতে গেল, আমার মুখ, আমি যা ইচ্ছা তাই বল। কিন্তু বাক্যটা শেষ করার আগে
কৌশিক তার হাতের তর্জনী মায়ের ঠোঁটের উপর রেখে দিল। নিমিষেই নীরবতা নেমে এলো চারপাশে। বৃষ্টির শব্দের মাঝে কেবল দুজনের দ্রুত হৃদস্পন্দন শোনা যাচ্ছে। কৌশিক কিছুক্ষণ সেই আঙুলটা মায়ের ঠোঁটের উপর বুলিয়ে ধীরে ধীরে সরিয়ে নিল। কৌশিক এখন পুরোপুরি মায়ের ঘরে আচ্ছন্ন, তার দু চোখে তখন নেশা। আঙুল সরিয়ে সে ধীরে ধীরে মুখ নামিয়ে আনলো মায়ের সে অবাধ্য ঠোঁটের ওপর। বিপদ আসন্ন বুঝে মায়া এবার মরিয়া হয়ে উঠল। আতঙ্কে সে নিজের ধারালো নখগুলো বসিয়ে দিল কৌশিকের ঘাড়ের ওপর। ব্যথার তীব্রতায় কৌশিক সামান্য কেঁপে উঠল। অস্ফুট এক গোঙানি দিয়ে মুখটা কিছুটা উপরে তুলে নিল সে। কৌশিকের চোয়াল শক্ত হয়ে উঠল। ঘাড়ে সেই জ্বালা যেন তার ভেতরে সুপ্ত আগুনকে আরো উস্কে দিল। সে মায়ের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসল, যা দেখে মায়ের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। মায়া ঝড়ের মতো বলে উঠল, ছাড়ুন বলছি আমাকে। কৌশিক তার কোমরের বাঁধন আরো ধীরে করে এক চুলো না নড়ে বলল, না ছাড়লে আমি চিৎকার করব কিন্তু। কৌশিক মায়ের চোখের খুব কাছে নিজের চোখ জোড়া স্থির রেখে নির্বিকার গলায় বলল, কর তাহলে, দেখি কার বুকে এত সাহস যে এই কৌশিক চৌধুরীর হাত থেকে তোকে সারিয়ে নিয়ে যায়। মানুষ দেখে ফেললে খারাপ বলবে, প্লিজ ছাড়ুন আমায়। কৌশিক ঠোঁটে একরাশ তাচ্ছিল্যের হাসি টেনে নিল। হব খারাপ, তোর জন্য না হয় দুনিয়ার চোখে খারাপই হলাম, তাতে কি আসে যায়। মায়া ছটফট করতে করতে বলল, এইসব অসভ্যতা আমি আমার একদম পছন্দ না। আপনি কি শুনতে পাচ্ছেন না? ছাড়ুন আমায়। কৌশিক এবার একটু বাঁকা হেসে টিপ্পনি কাটল, আমি তো তোকে শিকল দিয়ে বেঁধে রাখিনি সুইটার। আমি তো ছাড়ছি না। তুই ছুটতে পারলে ছুটে যা, তোর হাত পা নেই, শক্তি প্রয়োগ কর। মায়া প্রাণপণে চেষ্টা করেও সেই লৌহকঠিন বহুপাশ থেকে 1 ইঞ্চিও সরতে পারল না। নিজের ব্যর্থতায় হতাশ হয়ে সে চিৎকার করে উঠল, প্রতিনিয়ত আপনি আমার সাথে এভাবে জোর জবরদস্তি করতে পারেন না। জোর জবরদস্তি শব্দটা কানে যেতেই কৌশিকের 2 চোখ মুহূর্তে রক্তবর্ণ আগুনের মতো জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে ধরা গলায় বলল, অবশ্যই করতে পারি, তোর উপর সম্পূর্ণ অধিকার আছে আমার, আর সেই অধিকার খাটানোর ক্ষমতাও আমার আছে। মায়া এবার ভয়কে জয় করে তাচ্ছিল্যের হাসি হাসল। 2 চোখ বড় বড় করে বলল, অধিকার? কোন অধিকারের কথা বলছেন আপনি? আমি ঠিক বুঝতে পারছি না। অধিকার মানে কি আপনি সেটা বোঝেন কৌশিক ভাই? ও সরি, মিস্টার কৌশিক চৌধুরী। নিজের পূর্ণ নামের এমন বিদ্রুপাত্মক উচ্চারণ যেন কৌশিকের বুকের ভেতর সরাসরি বিষাক্ত তীর হয়ে বিঁধল। বৃষ্টির ঝাপটা উপেক্ষা করেও তার চোখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ ঝরে পড়ছে। মায়া সেটা বুঝতে পেরে মনে মনে শিউরে উঠল, যা বাবা, একটু বেশি বলে ফেললাম না তো? এখন যদি আবার ওই দিনের মতো পাগলামি শুরু করে। না না না। মায়া ভাবনা শেষ হওয়ার সুযোগ পেল না। তার আগে কৌশিক এক অমানসিক শক্তিতে মায়ের কোমর আরও শক্ত করে আঁকড়ে ধরল। মায়ের পাতলা শরীরটা এক ঝটকায় নিজের তপ্ত আর ভিজে বুকের সাথে পিষে ফেলল সে। তারপর মায়ের কানের লতিতে নিজের ঠোঁট ঠেকিয়ে অত্যন্ত নিচু আর ভারী গলায় ফিসফিস করে বলল, কি বললি তুই? আমি অধিকার মানে বুঝি না। আজ তোকে হাড়ে মজায় বুঝিয়ে দেব অধিকার কাকে বলে, আর কিভাবে তা আদায় করে নিতে হয়। জানেই কৌশিক চৌধুরী। কৌশিকের সেই গম্ভীর কণ্ঠস্বর আর চোখের মরণ নেশা দেখে মায়ের হৃৎপিণ্ড যেন পাঁজরের হাড় চিরে বেরিয়ে আসতে চাইল। ভয়ের এক শীতল স্রোত তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। মায়াকে নিজের বহু পাশ থেকে সাময়িক মুক্তি দিয়ে কৌশিক ধীর হাতে তার শার্টের বোতামগুলো একে একে খুলতে শুরু করলো। প্রতিটি বোতাম খোলার সাথে সাথে উন্মোচিত হচ্ছিল তার সুগঠিত পেশিবহুল বুক আর জিমে করা শক্তপোক্ত শরীর। বৃষ্টির অবাধ্য ফোঁটাগুলো তার তপ্ত শ্যামল ত্বকে আছড়ে পড়ে গড়িয়ে যাচ্ছে নিচে। বিজলির আলোয় সেই সিক্ত শরীর যেন আরো সুন্দর দেখাচ্ছে। কৌশিকের শিকারী দৃষ্টি মায়ের উপর থেকে এক মুহূর্তের জন্য সরছে না। সে বাঘের মতো ধীর পায়ে এগোচ্ছে, আর মায়া তস্ত্র হরিণীর মতো এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছে। যখনই মায়া ঘুরে দৌড়ে পালাতে চাইল, তখনই এক ঝটকায় কৌশিক তাকে নিজের উন্মুক্ত ও তপ্ত বুকের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। সেই অনাবৃত শরীরের উষ্ণতা মায়ের ভিজে শরীরে বিতেই সে থরথর করে কাঁপতে শুরু করলো। মায়ের অবাধ্য মন আর শরীর এবার বিদ্রোহ করে উঠল। সে ডুকরে কেঁদে ফেলল, কান্না সিক্ত গলায় অনুনয় করল, ছেড়ে দিন বলছি, দোহাই লাগে আপনার। কৌশিক এবার তার খুব কাছে মুখ নামিয়ে আনলো। তার কণ্ঠস্বর এখন বরফের মতো ঠান্ডা, অথচ ভয়ার্থ সুন্দর। সে বলল, ছাড়ার জন্য তো তোকে ধরিনি মায়া, আজ আমি আমার সবটুকু অধিকার আদার করেই ছাড়বো। মায়ের কান্না এবার আতঙ্কে পরিণত হলো। সে দিশেহারা হয়ে কৌশিকের বুকে হাত দিয়ে
ঠেলে সরিয়ে দিতে চাইলো আর এলোপাথারি গালি ছুটতে লাগলো। শয়তান জানোয়ারি, তোর অসভ্য নির্চৌধুরী, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। কৌশিক কোনো উত্তর দিল না। তার লম্বা আঙুলগুলো উঠে এলো মায়ের ভিজে গালের ওপর। সিক্ত চামড়ায় তার তপ্ত আঙুলের ছোঁয়া লাগতেই মায়ের প্রতিটি শিরা উপশিরায় যেন সহস্র ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। আঙুলটা গাল থেকে পিছলে নেমে এলো গ্রীবায়। মায়ের যন্ত্রণায় আর লজ্জায় চোখ দুটো শক্ত করে বুজে ফেলল। তার কণ্ঠ তখন রুদ্ধ হয়ে এসেছে। মায়া অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো, কি চাইছেন আপনি আমার কাছে? কৌশিকের ঠোঁটে এক পৈশাসিক অথচ মোহনীয় বাঁকা হাসি ফুটে উঠল। সে মায়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোকে। কৌশিকের স্পষ্ট স্বীকারোক্তি শুনে মায়া মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল অবিশ্বাসে। কৌশিক ধীরে ধীরে তার দিকে ঝুঁকে এলো। মায়ের বুকের ভেতর ধুকপুক শব্দ আরো বেড়ে উঠল। হঠাৎই সে মায়ের নাকে নিজের নাক আলতো করে ঘষে দিল। মায়ের শরীর কেঁপে উঠল এক অদ্ভুত অনুভূতিতে। তার ভারী নিঃশ্বাস পড়ছে মায়ের মুখের ওপর, গাল বেয়ে গড়িয়ে যাচ্ছে সেই উষ্ণতার ছোঁয়া। চারপাশে শুধু ঝরঝরে বৃষ্টির শব্দ, অথচ দুজনার মাঝখানে যেন আরেকটা ঝড় বয়ে যাচ্ছে। মায়া দিশেহারা দৃষ্টিতে তাকিয়ে রইল কৌশিকের চোখে। ওই চোখে ভয়ও আছে, আবার এক অদ্ভুত আকর্ষণও, যেখান থেকে মায়া বারবার পালাতে চাইছে অথচ পারছে না। কৌশিক তার দুই হাত দিয়ে মায়ের দুই গালে হাত রেখে কপালের সাথে কপাল ঠেকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, মাই ওয়াইল্ড ম্যাও, ইউ নো ইউ লুক সো বিউটিফুল, সুইট হার্ট। টুডে আই রিয়েলি ওয়ান্ট টু হ্যাভ ইউ। বিলিভ মি, আই ক্যান কন্ট্রোল মাইসেলফ এনিমোর। বলেই যখন কৌশিক মায়ের ঠোঁটজোড়া নিজের দখলে নেওয়ার জন্য উন্মুখ হয়ে ঝুঁকে এলো, ঠিক তখনই মায়ের এসব সহ্য করতে পারল না। আতঙ্কে তার চোখের সামনে পৃথিবীটা ডুলে উঠল। মুহূর্তে সে নিস্তেজ হয়ে কৌশিকের প্রশস্ত বুকের উপর ঢলে পড়ল। কৌশিক খানিকটা অবাক হয়ে মায়ের নিস্পন্দন দেহের দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই তার মনে হলো এই বাচাল মেয়েটার প্রতিটা বাচ্চামো স্বভাবই তাকে অদ্ভুতভাবে পাগল করে তোলে। এই যে ছোটোখাটো বাহানায় দূরে সরে যাওয়া, আর এখন এই অজ্ঞান হয়, সবই যেন তার কাছে পরম পাওয়া। কৌশিক তার হাসি চেপে রাখতে পারল না। নিস্তব্ধ বৃষ্টির রাতে তার অট্টহাসি প্রতিধ্বনিত হতে লাগলো। সে মায়ের কপালে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে হাসতে হাসতে বলল, যা বাবা, এইটুকুতে জ্ঞান হারালি? বাসরাতে না জানি কয়বার জল দিয়ে তোর জ্ঞান ফেরাতে হয়। আল্লাহ ভালো জানে, পাগলি মেয়ে একটা। বলে হাসতে হাসতে কৌশিক মায়ের অচৈতন্য দেহটাকে পাজগোলা করে তুলে নিল নিজ কোলে।